নমস্কার এবং শুভ সন্ধ্যা সকলকে। আবার সোমবার আমরা নিয়ে হাজির হয়েছি একটি নতুন পর্ব। বিনিয়োগে বসতে লক্ষ্মীতে আমরা আজ সোনা নিয়ে আলোচনা করব। সোনা নিয়ে মানে আপনারা অনেকেই মনে করতে পারেন পড়াশোনার ব্যাপারে বলছি, না সেরকম ব্যাপারটা নয়। বা হিয়ারিং এর নিয়ে আমরা কথা বলবো না। সোনা মানে গোল্ড। আর বলে না গোল্ড স্ট্যান্ডার্ড বা কোনো কিছু একটা বোঝাতে আগে মানে বিশেষত এখন তো প্ল্যাটিনাম বা অন্যান্য নানা রকম কার্ড, আগে গোল্ড কার্ডটাই বোধহয় সেরা কার্ড বলে মনে করা হতো। ব্যাংকের তরফ থেকে যে কার্ড গুলো ইস্যু করা হতো। কেন গোল্ড, সোনাকে কেন এতটা গুরুত্ব দেওয়া হয়েছে? কেন সোনা আহ বিনিয়োগের জন্য এতটা মানে কি বলবো গুরুত্বপূর্ণ একটা জায়গা রাখে? শুধুমাত্র বিনিয়োগের কথা ভেবে যদি আপনি সোনাতে বিনিয়োগ করতে চান, তাহলে সোনার কয়েন বা মুদ্রা, যদি আপনি যাই বলুন, বা সোনার গহনা, যেটা সাধারণত আমাদের মানে শুধু আমাদের কেন, হিন্দু রীতিনীতি যদি আপনি মনে করে থাকেন, তাহলে সেক্ষেত্রে যৌতুক দেওয়ার ক্ষেত্রেও গয়না বা আহ, মেয়েকে যদি কেউ উপহার দিতে চায়, সেক্ষেত্রে অনেকে সোনার গয়না বেছে নেন। তো সোনার অনেকটাই গুরুত্ব রয়েছে আমাদের, বিশেষত এই দৈনন্দিন জীবনের ক্ষেত্রেও হতে পারে। এই একই সঙ্গে বিনিয়োগের ক্ষেত্রেও বিরাট বড় গুরুত্ব রয়েছে। আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে যথারীতি রয়েছেন কৌশিক ঘোষ স্যার। স্যার, আপনাকে অনেক অনেক নমস্কার। স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। তো অনেকেই বলেন যে সোনার আহ, সোনাতে বিনিয়োগ করব বা সোনাতে বিনিয়োগ করতে চাই। তো সেটা সহজ, সব থেকে সহজ সরল উপায় যেটা থাকে আমাদের চারপাশে, যে আহ, সোনার গয়নার যে দোকানগুলো আছে, সেখানেই সবাই চলে যান এবং গিয়ে মনে করেন যে সোনার গয়না কিনে ফেললাম, ব্যাস একটা বিনিয়োগ হয়ে গেল। আদৌ কেউ আদৌ মানে আদপেও কি সেটা বিনিয়োগ হিসেবে ধরা যেতে পারে? রজত, আমার মনে আপনার মনে আছে কিনা জানি না, দর্শকদেরও মনে থাকতে পারে। অনেক আগের একটা প্রথম দিকের একটা পর্বে আমরা সোনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। হ্যাঁ। ওখানে দু তিনটে জিনিস আমরা আহ, বলেছিলাম। এক হচ্ছে, দেখুন, সোনা আপনি যদি আভূষণ হিসাবে কিনতে চান, মানে গয়না, তাহলে কিন্তু আপনি আভূষণের মতোই কিনুন। আপনি তখন বিনিয়োগটা ভেবে কিনবেন না। হ্যাঁ, এটা ঠিক, আপনার কাছে সোনার গহনা মানে 22 ক্যারাট, 22 ক্যারাটই মানে সবচেয়ে ভালো। 24 ক্যারাটের তো গহনা হয় না, 22 ক্যারাটের গহনা হচ্ছে সবচেয়ে ভালো। 18 ক্যারাটও থাকে, কিন্তু লোকজন 22 ক্যারাটই মানে পছন্দ করে। তো আমি বলবো যে, দেখুন, আপনি যদি গয়না কিনতে চান, তাহলে গয়নার হিসাবে কিনুন। আপনি ওটা ভাববেন না, ও আমি গয়না কিনছি, এটা বিনিয়োগ হচ্ছে। বিনিয়োগ হচ্ছে মানে কি, আপনার কাছে সোনাটা আছে, বছরের পর বছর থাকবে, সেটার মূল্য কিন্তু বেড়ে যাচ্ছে। সেই হিসাবে যদি আপনি দেখেন, তাহলে বিনিয়োগ। কিন্তু আপনার যখন সত্যি কোনোদিন দুর্ভাগ্যবশত কোনোদিন যদি টাকা দরকার হয়, বা আপনি ধরে নিন সোনার গয়না জমা দিয়ে আপনি গোল্ড লোন নিলেন ব্যবসার জন্য, মানে নিজের কোনো স্বার্থে নয়, ব্যবসার জন্য নিলেন, তখন আপনি ওটার মূল্য পাবেন। এবার দেখুন, অনেক সবাই বলে, হ্যাঁ, এটা দুর্দিনের জন্য সোনা আমাদের কাছে থাকা উচিত। নিশ্চয়ই উচিত। কিন্তু আমাদের দেখুন, সোনার সাথে এমন একটা মানে আমাদের কি বলবো, আমাদের সভ্যতায় সোনার এমন একটা জায়গা, যাতে আমরা কোনোদিন সোনা বিক্রি করতে চাই না। একদম। তাই জন্য আমি বলবো, যদি সোনায় বিনিয়োগ করতে হয়, আপনার মনে রাখতে হবে, আপনি গহনা কিনলে গহনার মতো কিনুন। হ্যাঁ, আপনি সোনার মুদ্রা কিনতে পারেন, সোনার মুদ্রা, কয়েন, বার, যাই হোক, সেটা কিনতে পারেন। ওটা দুটো সমস্যা আছে। এক হচ্ছে, আপনি রাখবেন কোথায়? কেননা একটা 10 গ্রামের কয়েন হচ্ছে এইটুকু, হুম। খুব বড় তো নয়। এবার সবার বাড়িতে নিজেদের লকার থাকে না। সেটা আপনি একটা কৌটোয় রাখলেন, কোথায় রাখলেন, ওটা আছে নেই আছে, মানে পরে কোথায় খুঁজে বের করব। ব্যাংকে লকার পাওয়াও খুব একটা সহজ নয়। অনেক সময় আপনাকে ব্যাংকে এফডি রাখতে হয়, তখন লকার দেয়। তো একদম। আপনার ওটা রাখার একটু অসুবিধা হয়। আমি বলবো না যে অসুবিধা হয় বলে কিনবেন না, না, কিনুন। আপনার যদি ভালোভাবে রাখার কোনো জায়গা থাকে, নিশ্চয়ই আপনি সোনার মুদ্রা কিনতে পারেন। ওটা একটা, আরেকটা সমস্যা আছে। আপনি মেকিং চার্জটা যেটা দেন না, ধরে নিন আপনি 1 গ্রাম সোনা কিনলেন, 1 গ্রাম সোনার কয়েন, আর 10 গ্রাম কিনলেন।
আপনার 1 গ্রাম সোনার কয়েন যদি কয়েন কেনেন, হ্যাঁ, তাহলে আপনার মিনিমাম মেকিং চার্জ ধরে নিন 700-800 টাকা হবে। 10 গ্রামে আপনার 1200-1300 টাকা হবে। তো আপনি যখন 1 গ্রামে 700-800 দিচ্ছেন আর 10 গ্রামে 1200-1300 দিচ্ছেন, তাহলে যত কম আপনার ওয়েট কিনবেন তত বেশি আপনাকে মেকিং চার্জ দিতে হয়। হুম। আর আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আপনি যদি সোনার গহনা আপনি যদি আমাদের গহনার দোকান থেকে কেনেন, সোনার কয়েন, ওখানে কিন্তু মেকিং চার্জটা আরো বেশি। নিজের অনেক প্রফিট বেশি। মার্জিন ওরা লাগিয়ে দেয়। আমি একটা উদাহরণ দিচ্ছি। একটা অনেকগুলো ওয়েবসাইট আছে, সেফ গোল্ড, ডিজি গোল্ড, অগমন্ট, এমএমটিসি। এদের ওখানে একদম পরিষ্কারভাবে লেখা থাকে মেকিং চার্জ কত। আরো বড় বড় জুয়েলার, যারা বড় বড় যারা গয়নার ব্যবসায়ী, তাদের ওয়েবসাইটেও থাকে, একদম লেখা থাকে এটা হচ্ছে সোনার মূল্য, এটা হচ্ছে মেকিং চার্জ, এটা হচ্ছে হুম। জিএসটি। আপনি কোনোদিন ওটা কম্পেয়ার করে দেখবেন, তখনই আমি যা বলছি সেটা বুঝবেন। যেরকম আমি উদাহরণ দিচ্ছি, তানিষ্কের ডিজি গোল্ড, ডিজিটাল গোল্ড যেটা হুম। আছে, সেটা আপনি তানিষ্কের ওয়েবসাইটে গিয়ে কিনতে পারেন এবং হুম। ওটা ডিজিটালি আপনি জমা করতে পারেন। পরে হুম। আপনার যদি দরকার হয় আপনি ওটা দিয়ে গহনা কিনতে পারেন বা কয়েন কিনতে পারেন, যাই হোক। যদি আপনি কয়েন কিনতে চান, ওখানে দেখুন তানিষ্কের একটা 10 গ্রামের কয়েনের কত মূল্য মেকিং চার্জ নিয়ে। হুম। আচ্ছা, এবার তানিষ্কের যে ডিজিটাল গোল্ডটা আপনি কিনছেন, ওটার যে ফিজিক্যাল গোল্ড মানে আসল সোনা, ওটা তো হুম। কোথাও একটা রাখা হচ্ছে। রাখা হচ্ছে। সেটা রাখে হচ্ছে একটা কোম্পানি আছে, তার নাম সেফ গোল্ড। সেম। সেফ গোল্ডে গিয়ে আপনি ডাইরেক্টলি কিনতে পারেন ওই 10 গ্রাম সোনা বা 5 গ্রাম সোনার কয়েন। ওখানে দেখবেন তানিষ্ক আর সেফ গোল্ডের দামের পার্থক্য আছে, 24 ক্যারেট 22 ক্যারেট যাই বলি। পার্থক্যটা আর কিছুই নয়, মেকিং চার্জ। হ্যাঁ। তো এবার এই এই জিনিসটাও একটু আপনাকে গায়ে লাগবে, মেকিং চার্জ দেওয়াটা। একটা হচ্ছে কোথায় রাখবেন, আর একটা হচ্ছে মেকিং চার্জ দেওয়া। গহনা কেন আমি বলি যে ওটা বিনিয়োগের ভাবে দেখবেন না, কেননা গহনাতে আপনার মেকিং চার্জ 20%, 30%, 40% হয়। হ্যাঁ, প্রায় প্রায়। তো আপনি ভাবছেন 1 লাখ টাকার গহনা কিনলাম তো 1 লাখ টাকার সোনা কিনলাম, আসলে আপনি কিনলেন 70,000 টাকা সোনা। একদমই বাকি 30,000 সব টাকা আপনার মেকিং মেকিং চার্জ চার্জে আর চলে যাবে। ইয়েতে চলে গেল। একদম তো একদম। তাই জন্য আমি বলবো গহনা কিনলে গহনা হিসেবে কিনুন। মুদ্রা আপনি কিনতে পারেন, আপনি দেখে নিন যে কত মেকিং চার্জ কোথায় কত আছে এবং সার্টিফিকেট কি দিচ্ছে, সেই অনুযায়ী আপনি কিনুন। মুদ্রা কিনে বাড়িতে রাখার যদি আপনার সদুপায় থাকে, নিশ্চয়ই কিনুন। এবং যদি কিনতে হয় তাহলে খুব ছোট মাপের মুদ্রা কিনবেন না, একটু বড় মাপের কিনবেন, না হলে কি ওই মেকিং চার্জে খেয়ে নেয় আর কি। এছাড়া আর কি উপায় আছে? অনেক আগের পর্বে আমরা এই নিয়েও বিস্তারিত আলোচনা করেছিলাম যে ইটিএফ বা মিউচুয়াল ফান্ডে করা যায়। আচ্ছা। এবার ইটিএফটা কি? ইটিএফ হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, একটা হুম। শেয়ারের মতো। কিন্তু ইটিএফ এ আপনি যদি বিনিয়োগ করতে চান তাহলে আপনাকে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে যে হুম। কোনো ব্রোকারের সাথে। ধরে নিন জিরোধা, এঞ্জেল ওয়ান, এইচডিএফসি সিকিউরিটি, আইসিআইসিআই ডাইরেক্ট, কোটাক, ফায়ার্স, গ্রো, যে কোনো জায়গায় হুম। আপনি খুলুন। আপনি ডিম্যাট অ্যাকাউন্ট আপনার দরকার ইটিএফ কেনা বেচার জন্য। আরেকটা উপায় আছে যেটা ডিম্যাট ছাড়া করা যায়, সেটা হচ্ছে গোল্ড মিউচুয়াল ফান্ড। আচ্ছা। এবার গোল্ড মিউচুয়াল ফান্ড আর ইটিএফ দুটোই কিন্তু, যেখানে আপনি টাকা দিচ্ছেন, ওরা তো টাকাটা কোথাও রাখছে। কোথায় হুম। রাখে? ওরাও কিন্তু ফিজিক্যাল গোল্ড কিনে রাখে আচ্ছা। এবং সেটা একটা ভল্টে থাকে। এবং সেই ভল্ট গুলো ম্যানেজ করে আবার কিন্তু এই সেফ গোল্ড, ডিজি গোল্ড, এদের মতো কোম্পানি। এবং এগুলো অডিট হয়, মানে সেবির রুল অনুযায়ী এগুলো অডিট হয়, এক্সচেঞ্জের রুল অনুযায়ী অডিট হয়। তাই জন্য এটা আমি বলবো খুব সেফ, মানে এটায় কোনো আহ, সমস্যা নেই। আরেকটা খুব ভালো জিনিস হচ্ছে, আপনার ইটিএফ বলুন বা মিউচুয়াল ফান্ড বলুন, ওখানে আপনার মেকিং চার্জ দিতে হয় না। আপনার একদম সোনার দাম, মানে ডোমেস্টিক প্রাইস অফ গোল্ড যেটা, এবার সেই প্রাইস অফ গোল্ডটা ইনক্লুডিং জিএসটি হয় নর্মালি, হুম। জিএসটি হুম। ছাড়াই হয়। তো সেটার ভিত্তিতে আপনার ইটিএফ এর দামটা হয় বা মিউচুয়াল ফান্ডের ইউনিটের দামটা হয়। আচ্ছা। তাই জন্য ওখানে আপনি যে জিএসটি আলাদা করে ওই চলে গেল 3%, মেকিং চার্জে আরেকটু চলে গেল, হ্যাঁ, ওগুলো থাকে না। সেগুলো থাকে আর না, আরেক হ্যাঁ। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি তো এটা একটা ডিজিটালি রাখছেন। মিউচুয়াল ফান্ড যেরকম আপনি আপনি বাকি যেরকম মিউচুয়াল ফান্ড করেন বা শেয়ার করেন, হুম। ওটা তো আপনার থেকে কেউ চুরি করে নিতে পারবে না। না, সে তো বটেই। তাই না? মানে আপনি যদি আপনার লগ ইন আইডি, পাসওয়ার্ড এইসব পাসওয়ার্ড না দেন সমস্ত কিছু, কাউকে, হ্যাঁ হ্যাঁ সেটাই। হ্যাঁ, তাহলে তো অসম্ভব চুরি করা। হুম। আর চুরি যদি করা কেউ অসম্ভব। বেচেও দেয়, সে
ফান্ডটা তো আপনার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্টেই আসতে লিঙ্ক হবে। ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, হ্যাঁ, অন্য কোথাও ঢুকবে না। হ্যাঁ, হ্যাঁ, তো এবার তাই জন্য আমি বলবো যে এই ইটিএফ বা মিউচুয়াল ফান্ড করুন। আমি বলবো যে ডিম্যাট অ্যাকাউন্ট আপনার না থাকে, খালি এই সোনার ইটিএফ এ করার জন্য আপনার ডিম্যাট অ্যাকাউন্টের দরকার নেই, মিউচুয়াল হুম। ফান্ডে করুন। মিউচুয়াল ফান্ড গুলো কি করে, মোটামুটি সব মিউচুয়াল ফান্ডই একটা করে ইটিএফ থাকে। মিউচুয়াল ফান্ডের যে পুঁজিটা জমা হয় ওটা দিয়ে ইটিএফ টাই কেনে। তাই জন্য হুম। এক্সপেন্স রেশিওটা একটু বেশি হয় ইটিএফ এর চেয়ে, কারণ এটা আচ্ছা। ইটিএফ টাকে কিনছে। ঠিক আছে, কিন্তু আপনার ডিম্যাট অ্যাকাউন্ট খোলার দরকার নেই, আপনি মিউচুয়াল ফান্ডের মতো কিনতে পারেন। একদম। তো এই আমি বলবো সোনায় বিনিয়োগ, বিনিয়োগ বিনিয়োগ হিসাবে যদি করেন, তাহলে কিন্তু ওটাকে আপনাকে দেখতে হবে একটা শেয়ার বা মিউচুয়াল ফান্ডে যেরকম ভাবে বিনিয়োগ করেন সেই হিসাবে দেখতে হবে। এবং আগেও অনেকবার আমি দেখিয়েছি যে আপনার যদি শৃঙ্খলিত বিনিয়োগ থাকে, একটা ডিসিপ্লিন ইনভেস্টিং থাকে, যে প্রতি মাসে করছি বা প্রতিদিন করছি, হ্যাঁ, বা হাতে যখন এলো তখন করছি, হুম। একদম নিয়মিত ভাবে, তাহলেই কিন্তু আপনার বিনিয়োগের ফল আপনি পাবেন, এবং হুম। দীর্ঘ মেয়াদে করলেই পাবেন। সোনাও এমন জিনিস নয় যে আজকে করলাম কালকে ডবল হয়ে গেল, ওরকম নয়। হয় কেননা না কখনো। দেখুন, সোনার দাম কিন্তু আন্তর্জাতিক দাম অনুযায়ী হয়, একদম। এবং আন্তর্জাতিক দাম কি করে বাড়ে কমে, যত সেন্ট্রাল ব্যাংক আছে যেরকম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা ফেডারেল রিজার্ভ বা পিপলস ব্যাংক অফ চায়না বলুন বা ব্যাংক অফ জাপান বলুন, এরা সোনা কেনে বেচে। এদের হুম। মতো কেনা বেচার যে মানে ক্ষমতা আর কারণ নেই। না। এরা যদি বেশি করে কেনে তাহলেই দাম বাড়ে। এই বিগত 2-3 বছরে কেন এরকম ভাবে চড়চড় করে উঠছে, তার কারণ হচ্ছে সব সেন্ট্রাল ব্যাংক সোনা কিনছে। তার হুম। বিভিন্ন কারণ আছে, তার অনেক রকম কারণ আছে, মানে অর্থনৈতিক বলুন, রাজনৈতিক কারণ আছে। আমেরিকা দেউলিয়া হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি দেখতে গেলে আমেরিকা দেউলিয়া। আমেরিকার যা দেনা, কোনো দেশের অত দেনা না। এবার কি হয়েছে, যে আমেরিকার দেনাটা ওরা কি করেছে, ওদের কাছে না রেখে অন্যদের দিয়ে দিয়েছে। যে আমেরিকান ডলার মানে মার্কিনী ডলারে আপনারা হুম। কেনাবেচা করুন, তাই জন্য বাকি সব দেশ মার্কিনী ডলার চায়। হ্যাঁ, তাই জন্য হ্যাঁ। ওরা নোট ছাপায় আর বাকি দেশ নেয়। হুম। কিন্তু এখন কি হয়েছে, মানে অনেক রাজনৈতিক কারণেই এখন অনেক দেশ কি করে, নিজেদের মধ্যে বাণিজ্যে নিজেদের কারেন্সি ইউজ করে হুম। বা সোনা ইউজ করছে। তো এবার তাতে কি হয়েছে, আমেরিকা ডলারের যে গুরুত্ব আছে সেটা একটু কমে গেছে। হুম। এবার অনেকেই জানে যে আমেরিকার ডলারে যদি আপনার রিজার্ভ থাকে, রাশিয়ার হুম। যত ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ওরা ফ্রিজ করে দিয়েছিল, ইউক্রেন রাশিয়া ওই ঝামেলা শুরু হুম। হওয়ার। সেই তখন থেকে বাকি দেশ, বড় বড় দেশ, ছোট ছোট দেশ যেরকম ভারত চীন বড় দেশ বা অনেক ছোট দেশ, ওরা দেখলো ভাই, তুমি যদি হঠাৎ আমেরিকা বলে আমি তোমাকে পছন্দ করি না, তাই তোমার ফরেন এক্সচেঞ্জ আমি বাজেয়াপ্ত করে নেবো, তাহলে তো আমার দেশের ক্ষতি। তো একদমই। এবার কি করি, তখন থেকে সোনার কিন্তু দাম দেখবেন চচ্চর করে বাড়ছে 2022 থেকে। কেননা সব সেন্ট্রাল ব্যাংক কিনছে এখন সোনা, ডলার কমাচ্ছে, সোনা বাড়াচ্ছে। একদম। তো এবার এবার সোনার ভ্যালুটা মানে চিরকাল একই রকম থাকবে, আমি বিক্রি করতে গেলে বর্ধিত দাম অনুযায়ী পাবো। ডলারের দাম একদম। যেরকম ওঠানামা করে, সোনা সাধারণত বেড়েই যায়, একটা টাইমে দেখা যায় যে বছরের বছর বাড়ছে। তো ফলে এবং সেদিক আমি থেকে। আগেরও একটা পর্বে, মনে আছে কিনা জানি না, কিছু পর্ব আগে আমি দেখিয়েছিলাম আসল মুদ্রাস্ফীতি কি, হ্যাঁ, 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 কিভাবে হ্যাঁ, আপনি ঠিক। দেখবেন। আসল একদম। মুদ্রাস্ফীতি আপনি যদি দেখতে চান, আপনার পারিবারিক খরচা বছরের পর বছর মেপে যান, তাহলে হুম। বুঝতে পারবেন আপনার জন্য মুদ্রাস্ফীতি কি। হুম। আরেকটা উপায় আছে, হচ্ছে সোনার দাম। হুম। আপনি বিগত 25 বছর, 20 বছর, 15, 10, 5 বছর মেয়াদের যত সোনার দাম আছে আপনি দেখুন, ওটার হুম। চক্রবৃদ্ধি আহ, কত, হুম। হুম। চক্রবৃদ্ধি মানে সিএজিআর কত, হুম। আপনি দেখবেন 12 থেকে 15%। একদম, একদম 12 থেকে 15%। 12 থেকে 15% হচ্ছে আপনার আসল মুদ্রাস্ফীতি। হুম। এবং এটা আমি বুঝিয়েওছিলাম যে মুদ্রাস্ফীতি একদম, গভর্নমেন্ট যখন একদম। বলে আপনি গ্রাফ যে থ্রি দেখিয়ে পার্সেন্ট বুঝিয়েছিলেন। ভার্সেস অ্যাকচুয়াল মুদ্রাস্ফীতি, কেন হুম। ওরা 3% বলে, 3%টাও সত্যি, আবার হুম। 12%টাও সত্যি। আমাদের বুঝতে হবে কোনটা আমাদের উপর ইম্প্যাক্ট করে, সেটা হচ্ছে 12%। হুম। তো সোনা হচ্ছে অ্যাকচুয়াল আপনার মেজার অফ ইনফ্লেশন, যেটাকে বলে মুদ্রাস্ফীতির আসল মাপকাঠি। তাই জন্য সোনা, আবার এটাও মনে রাখতে হবে যে সোনা, আপনি ভাবলেন ও যত আছে পুঁজি আমি সোনায় দিয়ে দিলাম, দেখুন ইনভেস্টমেন্টে কি বলে মাল্টি অ্যাসেট, কোনো একটা একটা জায়গায় সবকিছু আপনার দিলে রিস্ক বেশি হয়ে যায়। দেবেন না, হ্যাঁ, তাই সেটাই। জন্য ওটাকে স্প্রেড আউট করতে হয়, হুম। ইকুইটি কিছু, ডেট কিছু, এই গোল্ডে কিছু, এরকম ভাবে লোকজন বলে।
তাই না? তো এবার ওই জন্য সোনায় আপনার পুঁজিতে, আপনার বিনিয়োগে সোনার একটা অংশ থাকা দরকার। ধর- এবং সেটা প্রত্যক্ষভাবে থাকতে পারে বা পরোক্ষভাবে থাকতে পারে। সেটা হুম, আমি আপনার পরের প্রশ্ন সেটাই হবে, এবং সেই প্রশ্নের উত্তরে আমি দেখিয়ে দেবো যে কিভাবে করেন। হ্যাঁ। তো আবার সেইটাই আসছি, কিভাবে করা যেতে পারে, এবং আপনি যদি আপনার কাছে যদি ডেটা থাকে অবশ্যই সেটা আমরা আমাদের দর্শকদের দেখাতে চাইবো। এক মিনিট দাঁড়ান, আমি শেয়ার করিনি। আচ্ছা, প্রথমে আমি একটু 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 সামান্য একটু অঙ্ক দেখিয়ে দিই। হুম। এটা খুব কঠিন অঙ্ক নয়, এটা জাস্ট, এটা খালি দেখানোর জন্য যে সোনা বনাম ইকুইটি কিরকম ভ্যারিয়েশন হয়। তো এই গ্রাফে যদি দেখেন, দুটো জিনিস এর গ্রাফ এটা, বিগত 12-13 বছর থেকে। এটাকে রোলিং রিটার্ন, 1 বছরের রোলিং রিটার্ন। 1 বছরের রোলিং রিটার্ন মানে হচ্ছে আপনার, ধরে নিন বিগত 1 বছরে কত উপরে গেছে বা নিচে গেছে, তার আগের 1 বছরে কত উপরে গেছে নিচে গেছে, ওরকম ভাবে আর কি। তো এবার যদি দেখেন, এটা এটা দুটো জিনিসের, আহ, দুটো জিনিস মাপা হচ্ছে। একটা হচ্ছে সোনার দাম, যেটা নিচে লেখা আছে ডোমেস্টিক প্রাইস অফ গোল্ড। আরেকটা হুম। হচ্ছে নিফটি 50 টিআরআই। নিফটি হুম। 50 টিআরআই মানে টোটাল রিটার্ন ইন্ডেক্স। সেটা হচ্ছে হুম। আমাদের নিফটি, যেটাকে আমরা নিফটি বলি, ওটার মাপকাঠি। এবার যদি দেখেন বিগত 12-13 বছরে, একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন, যখন নিফটি ওপরে যায় সোনা নিচে, আর নিচে আসে, যখন হ্যাঁ। নিফটি নিচে সোনা ওপরে। ঠিক। ঠিক। তাই তো? হুম। এই জন্য সোনা আর নিফটি একে অন্যকে ব্যালেন্স করে। আপনার যদি পোর্টফোলিওতে থাকে, তাহলে সোনা আর নিফটি একটা হেজ, মানে গোল্ডকে একটা হেজ বলে। হুম। যে ধরে নিন আপনার 100 টাকা বিনিয়োগ, 100 টাকাটাই নিফটিতে আছে। আপনি দেখবেন কিছু কিছু বছর আছে আপনার -30, -10, -20 রিটার্ন এসছে। হ্যাঁ। সেই বছরগুলোতে আপনার দেখবেন সোনা দিয়েছে +30, +40। হ্যাঁ। তাই যদি একটু সোনা থাকতো, আপনার লসটা একটু কম হতো। কমে যেত, হ্যাঁ, হ্যাঁ। ওটাকে হেজ বলে। এবার দেখুন বিগত আপনার 1 বছর, 1 বছরের ওপর হতে চললো, আপনি হুম। দেখুন সোনা খালি ওপরে যাচ্ছে আর নিফটি খালি আর নিচে নিফটি যাচ্ছে। নিচে আসছে। তো এটার মানে এই নয় যে এখন সব পয়সা সোনায় দিয়ে দেবো, কেননা দেখুন আপনি যখন বিনিয়োগ করবেন, ওটা কিন্তু আপনাকে ভেবে চিন্তে করতে হবে। আপনি বিনিয়োগ যখন করেন, একটাই জিনিস আপনার হাতে আছে, সেটা হচ্ছে কি, কোন দামে কিনছি। সোনা সোনা হলেও আপনি একদম চড়াও দামে কিনবেন, তারপর হুম। ভাববেন যে হ্যাঁ এটা আরো উঠবে, উঠবে, হুম। কিন্তু অনেক সময় লাগবে। সময় নেব, ঠিক। তাই জন্য সবকিছু কেনার একটা দাম আছে। এবার সবাই, এবার একটা জিনিস মনে রাখবেন, মার্কেটে হচ্ছে সবাই যখন বলে আরে এটা কেন, এটা কেন, এটা কেন, তার মানে কিন্তু মনে রাখবেন ওটা কেনার সময় চলে গেছে। হুম। আর যেটাকে বলছে এটা এটা বেচো, এটা বেচো, এটা বেচো, তখন কিন্তু ওটা কেনার সময়ে চলে এসছে। এই মার্কেটে আবার কিছুদিন ধরে দেখছেন তো আবার নিচে আসছে। হুম। এখন দেখুন অলরেডি লোকেরা বলছে আইটি সেক্টর ধসে গেছে, আইটি সেক্টর থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। ঠিক দেখবেন 1 বছর, 2 বছর, 3 বছরের মধ্যে আইটি সেক্টর যারা এই সময় কিনেছে, মানে বিগত, আমি যদি ডেটা দেখে বলি, তাহলে বোঝা যাবে যে আইটি সেক্টর যে ভালো রিটার্ন দেবে তার হুম। কিন্তু চান্স অনেক বেশি। হুম। আর এখন লোকেরা বলছে সোনা কেন, সোনা কেন, সোনা কেন। সোনার একটাই সুবিধা হচ্ছে, সোনা কোনোদিন মানে ফেল যাবে না। কিন্তু হুম। এখন এই দামে যদি সোনা আপনি কিনতে থাকেন, কিনুন, হুম। কিনতে যদি থাকেন, তাহলে মনে রাখবেন ওটার যে বৃদ্ধি হবে, ওটার থেকে আপনি যে রিটার্ন পাবেন, সেটা কিন্তু একটু সময় লাগবে। কারণ উচ্চ হুম। দামে কিনলে আপনার রিটার্ন পেতেও একটু টাইম লাগে। টাইম বক, ঠিক। ঠিক আছে? তো এবার আমি দেখিয়ে দিই, একদম উদাহরণ দিয়ে আমি কিছু উদাহরণ দেখাচ্ছি। এটা মানে নয় যে এই মিউচুয়াল ফান্ড গুলোই কেনা উচিত, এটা নয়। হুম। আপনি আপনার ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার অথবা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারের সাথে কথা বলুন। আমিও মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, এখন আমার সাথেও কথা বলতে পারেন। এবং ওটায় আপনাকে চয়েস দিয়ে দেবে, আপনি সিলেক্ট করবেন যেটা, সেটাই হবে। তো স্যার, আমরা এখানে এই আমি রিকোয়েস্ট আবার, করবো আপনাকে, যদি আপনি দর্শকদের আপনার সঙ্গে যোগাযোগ করার যে মাধ্যম আছে, সেটা যদি হ্যাঁ, একটুখানি জানিয়ে দেন, আপনার ইমেল আইডি হোক, ফোন নাম্বার হোক, যেভাবে হ্যাঁ, তো আমি, বিনিয়োগের আমার ক্ষেত্রে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9821296594। ওটা আমি, আপনার যখন এপিসোড হবে তখন আমি নিচে আবার লিখে দেবো, মানে রিপ্লাইতে একটা দিয়ে দেবো। আর আমার একদম। ইমেল অ্যাড্রেসও ওখানে আমি দিয়ে দেবো। ঠিক আছে, যাতে দর্শকরা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনেকেই চান
যে মিউচুয়াল ফান্ড বা ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তারপর হ্যাঁ, প্রকৃতভাবে আমি বিনিয়োগ কিন্তু করতে মিউচুয়াল চান? ফান্ড ডিস্ট্রিবিউটর, আমি ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার নই। আমাকে হুম। যদি কেউ যোগাযোগ করেন তাহলে আমি মিউচুয়াল ফান্ডের ওপর আমি বলতে পারবো। নিশ্চয়ই, নিশ্চয়ই। তো এবার আমি দেখাই একটাই, মানে দুটো উদাহরণ দেখাচ্ছি। একটা হচ্ছে ওপরে আমি বর্ণনাটা দেখিয়ে দিচ্ছি। ডেইলি এসআইপি 1000 টাকা, উপরে লেখা আছে দেখুন। হুম। ইনস্টলমেন্ট অ্যামাউন্ট 1000, হুম। সিকোয়েন্সি ডেইলি, স্টার্ট ডেট 25/7/2012, এন্ড ডেট হুম। 23/7/2025। হুম। তার মানে 13 বছর। হুম। আচ্ছা, এবার নিচে দেখুন কোন মিউচুয়াল ফান্ড গুলো নিয়েছি। একটা নিয়েছি নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, একটা নিয়েছি সোনার একটা মিউচুয়াল ফান্ড, নিপন গোল্ড সেভিংস, একটা নিয়েছি মাল্টি অ্যাসেট ফান্ড। মাল্টি অ্যাসেট ফান্ডটা কি? মাল্টি অ্যাসেট ফান্ড হচ্ছে যেটা ইকুইটি, ডেট, গোল্ড তো সবেতেই তিনটেতে বিনিয়োগ করে আর কি। বিভিন্ন রেশিওতে ওরা অ্যাডজাস্ট করতে থাকে ওই রেশিও গুলো। হুম। তো ওটা হচ্ছে মাল্টি অ্যাসেট ফান্ড। আচ্ছা। একটা নিয়েছি পিওর লার্জ ক্যাপ ফান্ড, যেটা অ্যাক্টিভলি ম্যানেজ লার্জ ক্যাপ ফান্ড, হুম। সেটা আইসিআইসিআই প্রুভ লার্জ ক্যাপ ফান্ড। আরেকটা নিয়েছি আচ্ছা। পিওর স্মল ক্যাপ ফান্ড, অ্যাক্টিভলি ম্যানেজ, ইন্ডেক্স হুম। ফান্ড নয়, সেটা হচ্ছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড। এবার হুম। দেখুন, প্রতিদিন 1000 টাকা করে করেছি, হুম। কেন সবেতেই আপনার প্রায় 32 লাখ টাকা, 13 বছর ধরে 32 লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে। সেটার এখনকার মূল্য কত সেটা দেখা যাচ্ছে। এবং চক্রবৃদ্ধি যেটা হয়েছে, যে রিটার্ন, যেটা সিএজিআর বা এক্সআইআর, এক্সআইআর আর সিএজিআর এর একটু পার্থক্য আছে, বাট মোটামুটি একই জিনিস। আপনি যদি দেখেন তাহলে এখান থেকে আপনি দেখে বলবেন যে সোনায় সবচেয়ে কম রিটার্ন পাওয়া গেছে। হুম। কিন্তু একটা জিনিস দেখুন, আপনার নিফটি 50 রিটার্ন কত? 13.7, সোনা হচ্ছে হুম। 12.9। খুব একটা পার্থক্য নেই খুব কিন্তু। একটা পার্থক্য নেই। হ্যাঁ। এবং এক মাল্টি অ্যাসেট ফান্ড যেটা আছে আইসিআইসিআই, হুম। সেটা একটু বেশি। লার্জ ক্যাপ একটু কম মাল্টি অ্যাসেট আছে, আর স্মল ক্যাপ হুম। অনেক বেশি। হুম। হুম। এবার দর্শক হয়তো ভাববেন তাহলে ইনি সোনা দেখাচ্ছেন কেন। হুম। আবার আমি বলে দিচ্ছি, মনে রাখবেন কোনো বিনিয়োগ করতে গেলে আপনি কিন্তু খালি যে লার্জ ক্যাপ কিনলেন, খালি স্মল ক্যাপ কিনলেন, বা খালি ইকুইটি কিনলেন, খালি ডেট কিনলেন, ওরকম ভাবে হয় না। সবকিছুর একটা ব্যালেন্স থাকে। ব্যালেন্স থাকতে হবে, ঠিক। আপনার বয়স কত, আপনার ইনকাম কত, আপনার কি বলবো, আহ, ভবিষ্যতের দরকার কি, সেই অনুযায়ী আপনার ইনভেস্টমেন্টের ওই ডিস্ট্রিবিউশনটা থাকে। এবার আমি এই উদাহরণটাই আমি অন্য একটা টাইম ফ্রেমে আমি নিচ্ছি। এই জিনিসই ওই ফান্ডগুলোই, খালি আমি টাইম ফ্রেমটা চেঞ্জ করে দিয়েছি। 2019 থেকে আমি দেখছি। আচ্ছা। তার মানে আমি 6 বছর, ওটা 13 হুম। বছর ছিল, এটা 6 বছর। এবার রিটার্ন দেখুন, একই জিনিস, ওই ফান্ডগুলোই দিনে 1000 টাকা, সবগুলোতে 6 বছরে বিনিয়োগ হয়েছে প্রায় 15 লক্ষ টাকা। হুম। এবং সেটা আজকের মূল্য কত, এবং তার চক্রবৃদ্ধি কত। হুম। এবার দেখুন গোল্ডের চক্রবৃদ্ধি দেখুন, 19%। 19%। নিফটি 50 হচ্ছে 16%-এর কম, হুম। এটা 19%। এরপরে কি আসছে আপনি দেখুন, এই মাল্টি অ্যাসেট, মাল্টি অ্যাসেট। সেটা কিন্তু যেটার মধ্যে সোনা আছে সেটা একুশ হুম। পার্সেন্ট 21%। হ্যাঁ, লার্জ ক্যাপ উনিশ লার্জ ক্যাপে পার্সেন্ট 19%। হ্যাঁ, এবং স্মল স্মল ক্যাপ। ক্যাপ যথারীতি বেশি, 30%। কিন্তু এইটা মনে রাখবেন যে, ধরে নিন স্মল ক্যাপ, এই যে লোকে হুম। বলছে না 30%, এটা মনে রাখবেন, এটা কিন্তু আপনি 6 বছর ধরে শৃঙ্খলিত প্রতিদিন চোখ বুজে 1000 টাকা দিয়েছেন। ছ একদম। বছর একদম। এর মধ্যে কিন্তু স্মল ক্যাপ পড়েছে, ধারাস করে পড়েছে, আবার হুম। প্রচন্ড উঠেছে, আবার পড়েছে, আবার উঠেছে। যখন পড়েছে আপনার বুক ধুক ধুক করে বিক্রি হুম। যদি করে দেন তাহলে কিন্তু আপনার রিটার্ন আসবে না। আকাশ থেকে একদম মাটি ফুটো করে নিচে চলে যাচ্ছে যখন পড়েছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু যদি ওইসব ভুলে গিয়ে রোজ 1000 টাকা করে থাকেন তাহলে এই আপনার রিটার্ন। একদম। তাই সোনাতেও কিন্তু সেটাই। আপনি যদি ভাবেন যে ও 12% ওখানে দিয়েছে তো তাই জন্য আমি কেন করব, আর নিচে হঠাৎ হুম। দেখলেন 19% হয়েছে তাই জন্য আমি করব, ওরকম ভাবে ডিসিশন নেওয়া যায় না। একদম। শৃঙ্খলিত, নিয়মিত, এই দুটো এখানেও কিন্তু খাটে। একদম। তাই জন্য এই এই উদাহরণ থেকে আশা করি এবার পরিষ্কার হয়ে গেছে যে আপনি কিভাবে করতে পারেন। যেরকম নিপ্পন আছে, আপনার সব বড় মিউচুয়াল ফান্ড হাউসেরই একটা করে গোল্ড ফান্ড আছে। স্টেট ব্যাংক, ইউটিআই, এইচডিএফসি, আইসিআইসিআই, অ্যাক্সিস, আদিত্য বিড়লা বলুন, কোয়ান্ট ফোয়ান্ট, সবার সবার আছে।
প্রত্যেকের গোল্ড ফান্ড আছে। হ্যাঁ, প্রত্যেকের গোল্ড ফান্ড আছে, মোটামুটি প্রত্যেকের আপনার ইন্ডেক্স ফান্ড আছে, মাল্টি অ্যাসেট ফান্ড আছে, লার্জ ক্যাপ, স্মল ক্যাপ, মিড ক্যাপ সবারই আছে। তো আপনি আপনার পছন্দ মতো দেখুন, আপনার মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের সাথে কথা বলে দেখুন, নিজের যদি আপনি ডিসিশন নেন সেটা দেখুন, কোনো সমস্যা নেই। খালি আমি উদাহরণ দিয়ে দিলাম যে দেখুন মাল্টি অ্যাসেট, এবার অনেকে বলতে পারে দাদা সোনার দাম আমি কি করব, তাহলে আপনি মাল্টি অ্যাসেট করুন। মাল্টি হুম। অ্যাসেটের সুবিধা হচ্ছে কিছুটা সোনা ওদের কাছে থাকে, এবং ডেট ওরা ফান্ডে ওই ওরা বিনিয়োগ করে থাকে কিছুটা। ট্রেড, সোনা এবং ইকুইটি, এবং ওটার রেশিওটা অ্যাডজাস্ট করতে থাকে। হুম। মানে যখন সোনার দাম পড়ছে বেশি সোনা করে, যখন হুম। ইকুইটি পড়ছে বেশি ইকুইটি করে, ওরকম ভাবে হুম। আর কি করে যাতে রিটার্নটা একদম। ভালো আছে। হুম। হুম। তাই জন্যই ওদের এক্সপেন্স রেশিও দিচ্ছি না, খরচটা তো আমরা দিচ্ছি ওদের, এক্সপেন্স রেশিও যত হয়। তো তাই জন্য খুব সহজ জিনিস, আপনি এটা সুবিধা, আপনি যেটা বলেছি ইটিএফ বা মিউচুয়াল ফান্ডে যদি করেন, আপনার কোথাও ব্যাংকেও রাখতে হবে না, লকারেও রাখতে হবে না। আপনার আপনার যদি সোনা পুরোপুরি কোনোদিন সুরক্ষিত। দরকার হয়, যদি কোনোদিন দরকার হয় এখান থেকে পুঁজি বের করার, তাহলে সেটাও হুম। করতে পারেন। আপনি হুম। এক লামসাম বের করতে পারেন, এর ডাব্লিউপি করতে পারেন, যেটা আপনার ইচ্ছে। হুম। তাহলে আমরা এটা পরিষ্কার দেখতে পেলাম যে অনেকে এই যে ফিজিক্যাল গোল্ড কেনার যে যাদের প্রবণতা বেশি আর কি, তাদের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনাকে ফিজিক্যাল গোল্ড কিনে হয় বাড়িতে যদি আপনি বেশি সোনা রিজার্ভ করতে চান, সেক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, আগুন লেগে গেল, কি চুরি হয়ে গেল, ডাকাতি হয়ে গেল, তাহলে কিন্তু আপনি আর ওটা ফেরত পাবেন না কোনো। দ্বিতীয়ত যদি ব্যাংকে রাখতে হয় আপনাকে লকার ভাড়া করতে হবে, হয় একটা আপনার বড় একটা টাকা এফডির তে আপনার রেখে দিতে হবে, তার বদলে আপনি একটা পাবেন, কারণ আপনার এফডির যে ইন্টারেস্ট রেট সেখান থেকে খানিকটা টাকা ওটা লকার চার্জেস হিসেবে নিয়ে নেবে। তো সেখানেও একটা খরচ। এবং গহনার ক্ষেত্রে যেটা বলতেই পারি আমরা, যেটা আলোচনা করলাম যে আপনি যদি 1 লাখ টাকার একটা সোনার গয়না কেনেন, আদপে আপনি 70,000 টাকার সোনা কিনছেন, কারণ 30,000 টাকা মেকিং চার্জ এবং জিএসটি তে চলে যাচ্ছে। তো ফলে আপনার যদি প্রকৃতপক্ষে যদি 1 টাকা, আমি 1 টাকাই সোনা কিনবো, তাহলে আপনাকে হয় মিউচুয়াল ফান্ড নাহলে ইটিএফ এ বিনিয়োগ করতে হবে। এছাড়া সহজ উপায় কিন্তু নেই। এবং সব থেকে বড় কথা, আপনার এই সোনাটি সম্পূর্ণ সুরক্ষিত যতক্ষণ না আপনার কাছ থেকে কেউ মাথায় বন্দুক ঠেকিয়ে আপনার লগ ইন আইডি আর পাসওয়ার্ড নিয়ে নিচ্ছে এবং ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস চেঞ্জ করে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেইটি মানে চুরি হওয়ার বা খোয়া যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তা আজকে আমরা এই পর্যন্তই রইলো। সামনে আগামী সপ্তাহে আবার আমরা অন্য একটি পর্ব নিয়ে ফিরে আসবো। আপাতত এই পর্যন্তই। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।